হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। তো আরআরবি এনটিপিসির প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের যে সিরিজটা আমরা শুরু করেছিলাম, আজকে তার ক্লাস 3। তাহলে চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, সম্পত্তির অধিকার একটি ড্যাশ অধিকার। অপশানগুলো কী কী? আইনি অধিকার, সম্পত্তির অধিকার, মৌলিক অধিকার এবং অধিকার নয়। দেখো, যে সম্পত্তির অধিকার আছে, এই সম্পত্তির অধিকার কিন্তু আগে মৌলিক অধিকার ছিল, ঠিক আছে। তারপর উনিশশো ৭৮ সালে যে ৪৪তম সংবিধান সংশোধনী হয়েছিল, সেই ৪৪তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কিন্তু এটাকে একটি আইনি অধিকার করা হয়েছে। এটি কিন্তু বর্তমানে ৩০০A যে ধারাতে আছে, সেখানে কিন্তু আছে সম্পত্তির অধিকার। আগে এটি ৩১ নম্বর ধারাতে মৌলিক অধিকারের মধ্যে ছিল, কিন্তু বর্তমানে কিন্তু এটি ৩০০A নং ধারাতে আছে, আর এটা কিন্তু একটা আইনি অধিকার। তো আমাদের সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে সম্পত্তির অধিকার বর্তমানে কিন্তু একটি আইনি অধিকার, ঠিক আছে। আর একটা কোশ্চেন এখান থেকে আসার সম্ভাবনা আছে যে সম্পত্তির অধিকার বর্তমানে ভারতীয় সংবিধানের কত নম্বর পার্টে আছে? তো এটা কিন্তু পার্ট 12-এ আছে, অর্থাৎ পার্ট 12-তে কিন্তু সম্পত্তির অধিকারের কথা আছে, আর এটা কিন্তু একটা আইনি অধিকার। নেক্সট কোশ্চেন, জিএসটি কাউন্সিল ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় আছে? দেখো, যে জিএসটি কাউন্সিল আছে, সবার প্রথম বলে রাখি, এই জিএসটি কাউন্সিলের কিন্তু হেড হয়ে থাকেন ভারতের যে ফাইন্যান্স মিনিস্টার, অর্থাৎ ভারতের যে ফাইন্যান্স মিনিস্ট্রি থাকে, তার যে হেড, অর্থাৎ আমাদের যে ফাইন্যান্স মিনিস্টার, কেন্দ্রীয় যে ফাইন্যান্স মিনিস্টার, তিনি কিন্তু জিএসটি কাউন্সিলের হেড হয়ে থাকেন। আর এই জিএসটি কাউন্সিলের কথা কিন্তু ভারতীয় সংবিধানের 279-এতে আছে, ঠিক আছে। 279-এতে কিন্তু জিএসটি কাউন্সিলের কথা উল্লেখিত আছে, ঠিক আছে। এখানে দেখো, তোমাদেরকে আমি বললাম যে জিএসটি কাউন্সিলের সভাপতি কিন্তু ফাইন্যান্স মিনিস্ট্রি হয়ে থাকে। ঠিক সেরকম করে কিন্তু আর একটা কমিশনও আছে, যেটাকে আমরা বলে থাকি ফাইন্যান্স কমিশন। এটাও কিন্তু একটা কনস্টিটিউশনাল বডি। তো ফাইন্যান্স কমিশন কত নম্বর ধারাতে আছে? ফাইন্যান্স কমিশন কিন্তু 280 নম্বর ধারাতে আছে। ভারতীয় সংবিধানের 280 নম্বর ধারাতে কিন্তু ফাইন্যান্স কমিশনের কথা আছে। দেখো, যখন জিএসটির কথা এসেছে, তাহলে কিন্তু আমাদেরকে জেনে নিতে হবে জিএসটি সম্পর্কে কিছু বেসিক তথ্য। দেখো, জিএসটির সম্পূর্ণ কথা কিন্তু গুড অ্যান্ড সার্ভিসেস ট্যাক্সেস, এটা কিন্তু একটা পরোক্ষ কর, ঠিক আছে। এটা কিন্তু একটা ইনডাইরেক্ট ট্যাক্স। আর এই জিএসটি কিন্তু 1 জুলাই 2017-তে কিন্তু এই জিএসটিকে লাগু করা হয়েছিল ভারতে, ঠিক আছে। ভারতের যে আসাম রাজ্য আছে, সেখানে কিন্তু সর্বপ্রথম জিএসটিকে লঞ্চ করা হয়েছিল। আর আমাদের এই যে জিএসটি আছে, এই জিএসটির কিন্তু কিছু ট্যাক্সের দর আছে, যেরকম 0% আছে, তারপর 5% আছে, তারপর 12% আছে, তারপর 18% আছে, তারপর কিন্তু 28% আছে। আমাদের এখানে বেশিরভাগ জায়গাতে কিন্তু এই যে 18% জিএসটি রেট, এটাই কিন্তু আমরা দেখতে পেয়ে থাকি, ঠিক আছে। আর ফাদার অফ জিএসটি কাকে বলে? ইন্ডিয়াতে ফাদার অফ জিএসটি কাকে বলে? ইন্ডিয়াতে ফাদার অফ জিএসটি কিন্তু অটল বিহারী বাজপেয়ীকে বলা হয়ে থাকে। তো আমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে? আমাদের প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু জিএসটি কাউন্সিল আছে সংবিধানের 289A ধারাতে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ভারতের যে কোনো রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রীকে, দেখো এখানে কিন্তু কোশ্চেনে কোনো রকম ভুল নেই, এটা কিন্তু ভারতের প্রথম প্রধানমন্ত্রী অর্থাৎ পিএম, এটা কিন্তু জিজ্ঞাসা করা হয়নি। এটা কিন্তু বলতে চেয়েছে যে স্বাধীনতা লাভের পর ভারতের যে রাজ্যগুলো গঠিত হয়েছিল, অর্থাৎ রাজ্যগুলি তখনকার যে রাজ্যগুলি ছিল, সেই তখনকার রাজ্যগুলির মধ্যে সবার প্রথম কাকে কোনো একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচন করা হয়েছিল। তো আমাদের অপশানগুলো কী কী আছে? মমতা ব্যানার্জি, সুচেতা কৃপালিনী, গোবিন্দ বল্লভ পান্ত, আর নিচে আর একটা অপশান আছে, ঠিক আছে। তো আমাদের সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে গোবিন্দ বল্লভ পান্ত, ঠিক আছে। গোবিন্দ বল্লভ পান্তকে কিন্তু আমাদের যে স্বাধীন ভারত, সেই স্বাধীন ভারতের কোনো একটা রাজ্যের সবার প্রথম মুখ্যমন্ত্রী নির্বাচন করা হয়েছিল। আর এনাকে কিন্তু ইউপি অর্থাৎ উত্তরপ্রদেশ রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী কিন্তু গোবিন্দ বল্লভ পান্তকে নির্বাচিত করা হয়েছিল, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, আর দেখো এখানে তোমরা একটা নাম দেখতে পাচ্ছ, সুচেতা কৃপালিনী কিন্তু প্রথম হওয়া একজন মহিলা মুখ্যমন্ত্রী, ঠিক আছে। ইনিও কিন্তু উত্তরপ্রদেশে ছিলেন। ইনি কিন্তু ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। যদি তোমাদেরকে কোশ্চেনে জিজ্ঞাসা করা হতো, সেক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যেত সুচেতা কৃপালিনী। ইনিও কিন্তু উত্তরপ্রদেশ রাজ্য থেকেই মুখ্যমন্ত্রিত্ব পেয়েছিলেন। নেক্সট কোশ্চেন,
বর্ডার রোড অর্গানাইজেশন কবে গঠিত হয়? দেখো এই যে বর্ডার রোড অর্গানাইজেশন আছে অর্থাৎ BRO, এটাকে কিন্তু বর্ডার রোড অর্গানাইজেশন বলা হয়ে থাকে। সবার প্রথম এই বর্ডার রোড অর্গানাইজেশন কবে প্রতিষ্ঠিত হয়েছিল? অপশানগুলো কী কী? 1960, 1961, 1975 এবং 1991। আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 1960 সালে। 1960 সালে কিন্তু BRO প্রতিষ্ঠিত হয়েছিল। এই BROর কাজ কিন্তু যে সীমা এলাকাগুলি আছে অর্থাৎ যে সমস্ত জায়গাগুলিতে ভারত এবং ইন্টারন্যাশনাল অর্থাৎ অন্য দেশের যে সীমানা আছে সেই সীমানার পাশে যে রাস্তাগুলি হয় অর্থাৎ যে রাস্তাগুলি দিয়ে তোমার হচ্ছে বিভিন্ন দেশ থেকে একটা দেশ থেকে আরেকটা দেশে যাওয়ার জন্য যে রাস্তাগুলো হয় বা সীমার পাশে যে রাস্তাগুলো হয় সেই রাস্তাগুলো নির্মাণের কাজ কিন্তু এই BRO অর্থাৎ বর্ডার রোড অর্গানাইজেশন করে থাকে। এছাড়া পাহাড়ি অঞ্চলে যে সমস্ত রাস্তাঘাটগুলি বানানো হয় সেগুলো কিন্তু এই BRO অর্থাৎ বর্ডার রোড অর্গানাইজেশনই কিন্তু বানিয়ে থাকে। ঠিক আছে, তো আমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে 1960 সালে, 1960-তে কিন্তু এই BRO গঠিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, রাষ্ট্রপতি কোন বিলকে পুনর্বিবেচনা করার জন্য পাঠাতে পারেন না? দেখো এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, আর এই ধরনের কোশ্চেনে কিন্তু পরীক্ষাতে আসে। রাষ্ট্রপতি কোন বিলকে পুনর্বিবেচনা করার জন্য পাঠাতে পারেন না? দেখো এখানে অপশানগুলি কী কী আছে? অপশানগুলি আছে মানি বিল, সংবিধান সংশোধন বিল, ফাইন্যান্স বিল আর কিন্তু বাজেট। দেখো এখানে এই যে মানি বিলটা আছে এই মানি বিলকে কিন্তু রাষ্ট্রপতি পুনর্বিবেচনা করার জন্য পাঠাতে পারেন না। যখন কোনো একটা বিল রাজ্যসভা এবং লোকসভা থেকে পাস হয়ে যাওয়ার পর রাষ্ট্রপতির কাছে যায় তখন রাষ্ট্রপতির কাছে তিনটে অপশান থাকে। হয় তিনি বিলটাকে সিগনেচার করে দেন, না হলে তিনি বিলটাকে পুনর্বিবেচনা করার জন্য পাঠান, না হলে তিনি বিলটাকে খারিজ করে দেন। এক্ষেত্রে কিন্তু মানি বিলই একমাত্র বিল যে বিলটাকে কিন্তু রাষ্ট্রপতিকে স্বাক্ষর করতেই হবে, অর্থাৎ ইনি কিন্তু এই বিলটাকে ফেলও করতে পারবেন না, আবার এই যে বিলটা আছে এই বিলটাকে কিন্তু তিনি পুনর্বিবেচনা করার জন্য লোকসভাতে পাঠাতে পারবেন না। এই বিলটাকে কিন্তু তাকে স্বাক্ষর করতেই হবে। ঠিক আছে, তো আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু মানি বিল। আমাদের ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় মানি বিল বা অর্থ বিলের কথা আছে? 110 নম্বর ধারায় কিন্তু মানি বিল বা অর্থ বিলের কথা আছে। ঠিক আছে, এরপর দেখো এই যে সংবিধান সংশোধনী বিল, এই সংবিধান সংশোধনী বিলকেও কিন্তু রাষ্ট্রপতিকে স্বাক্ষর করতেই হবে, অর্থাৎ রাষ্ট্রপতি কিন্তু চাইলে সংবিধান সংশোধনী বিলকে পুনর্বিবেচনা করার জন্য পাঠাতে পারেন, কিন্তু পুনর্বিবেচনা করানোর জন্য কিন্তু মানি বিলকে পাঠাতে পারেন না। তো আমাদের সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে মানি বিল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, দেখো এখানে একটা কথা উল্লেখ আছে বাজেট। দেখো আমাদের ভারতের সংবিধানে কিন্তু বাজেট বলে কোনো শব্দ উল্লেখ করা হয়নি, এর পরিবর্তে কিন্তু 112 নম্বর যে ধারা আছে সেখানে কিন্তু অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলে একটা ধারা উল্লেখিত আছে, যেখানে কিন্তু যেখানে কিন্তু দেশের বার্ষিক আয় এবং বার্ষিক ব্যয়ের যে অনুপাত সেগুলো সেখানে কিন্তু বর্ণনা করার কথা বলা হয়েছে, তো সেটাকে কিন্তু আমরা বাজেট বলে থাকি। নেক্সট কোশ্চেন, ভারতীয় বায়ুসেনার মোটো কি? দেখো ভারতীয় বায়ুসেনা অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্সের মোটো কি? দেখো অপশানগুলো দেখে নাও। টাচিং দি স্কাই উইথ গ্লোরি, টাচ দি স্কাই উইথ গ্লোরি, টাচিং দি স্কাই উইথ গ্লোরি, আর কিন্তু আছে গ্লোরি অন টাচিং দি স্কাই। তো আমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে? আমাদের যে বায়ুসেনা সেই বায়ুসেনার মোটো কিন্তু টাচ দি স্কাই উইথ গ্লোরি। ঠিক আছে, ভারতীয় বায়ুসেনা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? ভারতীয় বায়ুসেনা কিন্তু 1932 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। আর প্রত্যেক বছর কিন্তু যে 8ই অক্টোবরের তারিখ আছে 8ই অক্টোবর তারিখকে কিন্তু ভারতীয় বায়ুসেনা দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। বর্তমানে ভারতের বায়ুসেনার যে হেড অর্থাৎ ভারতের বায়ুসেনার প্রধান কাকে নিযুক্ত করা হয়েছে? তো অমরপ্রীত সিং, মনে রাখবে এই নামটা, কারেন্ট অ্যাফেয়ার্সের কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। অমরপ্রীত সিংকে কিন্তু ভারতীয় বায়ুসেনার অধ্যক্ষ নির্বাচন করা হয়েছে। নেক্সট কোশ্চেন, ইন্ডিয়ান রেলওয়ে কোচ ফ্যাক্টরি কোথায় আছে? দেখো রেলের পরীক্ষায় রেল সংক্রান্ত কোশ্চেন আসবে, এটাই কিন্তু স্বাভাবিক। তো যে ইন্ডিয়ান রেলওয়ে কোচ ফ্যাক্টরি আছে সেটা কোথায় অবস্থিত আছে? অপশানগুলো দেখে নাও। পাঞ্জাব, চেন্নাই, কলকাতা এবং হিমাচল প্রদেশ। দেখো আমাদের সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে পাঞ্জাবের যে কাপুরথালা বলে যে জায়গাটা আছে, সেই কাপুরথালা বলে জায়গাতেই কিন্তু ইন্ডিয়ান রেলওয়ের কোচ ফ্যাক্টরি আছে, অর্থাৎ ইন্ডিয়ান রেলওয়ের যে কোচগুলো আছে সেগুলো কিন্তু ওখানেই তৈরি হয়। দেখো আরেকটা কিন্তু আছে, এটা একটা কনফিউজিং কোশ্চেন, যে আরেকটা কিন্তু আছে ICF অর্থাৎ ইন্টিগ্রেটেড কোচ ফ্যাক্টরি, এটা কিন্তু আবার চেন্নাইতে আছে, তাই এটাকে কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। যদি তোমাদেরকে জিজ্ঞাসা করে ইন্ডিয়ান রেলওয়ে কোচ ফ্যাক্টরি সেক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে পাঞ্জাব, আর যদি তোমাদেরকে জিজ্ঞাসা করে ইন্টিগ্রেটেড কোচ ফ্যাক্টরি সেক্ষেত্রে কিন্তু উত্তর হয়ে যাবে চেন্নাই। নেক্সট কোশ্চেন,
সংবিধানের কত নম্বর ধারায় সংবিধান সংশোধনের কথা উল্লেখিত আছে? দেখো এটা একটা এভারগ্রিন প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু বহুবার বিভিন্ন রকম পরীক্ষাতে এসেছে যে সংবিধান সংশোধন করতে পারি আমরা কত নম্বর আর্টিকেল অনুযায়ী। তো আমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে? আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 368। 368 নম্বর ধারা কিন্তু বলে যে সংবিধানে আমরা প্রয়োজন মতো সংশোধন করতে পারি। আর এই যে ধারাটা, এই যে 368 নম্বর ধারাটা আছে, এটা কিন্তু আমরা সাউথ আফ্রিকা থেকে গ্রহণ করেছি। ঠিক আছে, সাউথ আফ্রিকার যে সংবিধান আছে সেই সাউথ আফ্রিকার সংবিধান থেকে কিন্তু আমরা সংবিধান সংশোধনের যে প্রণালীটা আছে সেটা কিন্তু গ্রহণ করেছি। আর এটা কিন্তু ভারতীয় সংবিধানের পার্ট 20-তে আছে। অনেক সময় কিন্তু তোমাদেরকে কিন্তু পার্টও জিজ্ঞাসা করে। তো ভারতীয় সংবিধানের যে পার্ট 20, সেই পার্ট 20-তে কিন্তু ভারতের সংবিধানকে যে সংশোধন করা যাবে তার যে কথা সেটা কিন্তু উল্লেখিত আছে। নেক্সট কোশ্চেন, কনকারেন্ট লিস্ট বা যুগ্ম তালিকা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? দেখো কনকারেন্ট লিস্ট বা যুগ্ম তালিকা অর্থাৎ দেখো 3 ধরনের তালিকা হয়ে থাকে। একটা হচ্ছে ইউনিয়ন লিস্ট, একটা হচ্ছে স্টেট লিস্ট, আর একটা কিন্তু আছে একটা ইউনিয়ন লিস্ট, একটা স্টেট লিস্ট, আর একটা কিন্তু আছে কনকারেন্ট লিস্ট। দেখো এই যে ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট আর কনকারেন্ট লিস্ট, এখানে কিন্তু বিভিন্ন রকম বিষয়গুলি আছে। ঠিক আছে, বর্তমানে ইউনিয়ন লিস্টে কিন্তু 100টি বিষয়, স্টেট লিস্টে কিন্তু 52টি বিষয় এবং কনকারেন্ট লিস্টে কিন্তু 61টি বিষয় আছে। ঠিক আছে, কনকারেন্ট লিস্টে কিন্তু সেই বিষয়গুলি থাকে যে বিষয়গুলিতে রাজ্য এবং কেন্দ্র সরকার দুই পক্ষেরই প্রয়োজন হয়ে থাকে, যেমন শিক্ষা। ঠিক আছে, শিক্ষা কিন্তু একটি কনকারেন্ট লিস্টের বিষয়। তো ভারতীয় সংবিধানের এই যে যুগ্ম তালিকা বা কনকারেন্ট লিস্ট, এটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? তো আমাদের সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার সংবিধান থেকে কিন্তু এই যে কনকারেন্ট লিস্ট নেওয়া হয়েছে। ঠিক আছে, কনকারেন্ট লিস্ট কিন্তু অস্ট্রেলিয়ার সংবিধান থেকে আমরা গ্রহণ করেছি। নেক্সট কোশ্চেন, থিওজফিক্যাল সোসাইটি, এখানে একটু স্পেলিং মিস্টেক আছে, এটা কিন্তু হয়ে যাবে থিওজফিক্যাল। দেখো থিওজফিক্যাল সোসাইটির প্রকৃত প্রতিষ্ঠাতাকে, এখানে অপশানগুলো দেখে নাও কী কী আছে অপশানগুলো। অ্যানি বেসান্ত, ব্লাভাটস্কি, মাদাম কামা আর গঙ্গাধর তিলক। দেখো এখানে কিন্তু একটা কনফিউশন হতে পারে, যে অনেকে মনে করেন যে থিওজফিক্যাল সোসাইটির প্রতিষ্ঠা কিন্তু অ্যানি বেসান্ত, সেক্ষেত্রে কিন্তু অ্যান্সারটা ভুল হয়ে যাবে। দেখো থিওজফিক্যাল সোসাইটির যে প্রকৃত প্রতিষ্ঠাতা তিনি কিন্তু ম্যাডাম ব্লাভাটস্কি। ঠিক আছে, ম্যাডাম ব্লাভাটস্কি কিন্তু থিওজফিক্যাল সোসাইটির প্রকৃত প্রতিষ্ঠাতা। ঠিক আছে, আর এই থিওজফিক্যাল সোসাইটির ইন্ডিয়াতে কিন্তু একটা সদর দপ্তর ছিল। আর এই ইন্ডিয়াতে সদর দপ্তর কোথায় ছিল? মাদ্রাজে ছিল। কিন্তু মাদ্রাজের যে আওয়ালির বলে একটা স্থান আছে, সেই স্থানে কিন্তু এই থিওজফিক্যাল সোসাইটির যে হেডকোয়ার্টার সেটা কিন্তু ছিল। তো আমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে? যদি তোমাদেরকে প্রকৃত প্রতিষ্ঠাতা জিজ্ঞাসা করে থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যান্সার হয়ে যাবে ম্যাডাম ব্লাভাটস্কি। আর যদি জিজ্ঞাসা করে যে ভারতে থিওজফিক্যাল সোসাইটি কে প্রসার করেন, সেক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অ্যানি বেসান্ত। নেক্সট কোশ্চেন, ন্যাশনাল ডিফেন্স একাডেমি কোথায় আছে? দেখো ন্যাশনাল ডিফেন্স একাডেমি অর্থাৎ এনডিএ। ঠিক আছে, ন্যাশনাল ডিফেন্স একাডেমি কোথায় আছে? তো অপশানগুলো কী কী আমরা একবার দেখে নিই। অপশান কিন্তু আছে পুনে, কলকাতা, ভোপাল এবং লাদাখ। তো ন্যাশনাল ডিফেন্স একাডেমি কিন্তু পুনেতে আছে। ঠিক আছে, ন্যাশনাল ডিফেন্স একাডেমি কিন্তু পুনেতে আছে। দেখো এখানে একটা কনফিউশন তৈরি হয় যে ন্যাশনাল ডিফেন্স একাডেমি আর ন্যাশনাল মিলিটারি একাডেমি। ঠিক আছে, যদি তোমাদেরকে বলে ন্যাশনাল মিলিটারি একাডেমি, সেক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে দেরাদুন। যদি তোমাদেরকে জিজ্ঞাসা করে ন্যাশনাল ডিফেন্স একাডেমি, সেক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে পুনেতে ন্যাশনাল ডিফেন্স একাডেমি আছে। আর ন্যাশনাল মিলিটারি একাডেমি কোথায় আছে? তো এটা কিন্তু দেরাদুনে আছে। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের কোন ধারায় কেন্দ্র সরকার কর্তৃক রাজ্য সরকারকে অনুদান প্রদানের কথা বলা হয়েছে? দেখো একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, এখানে কিন্তু তোমাদের ম্যাক্সিমামটা সংবিধান থেকে কোশ্চেনগুলো আজকে রেখেছি। তো ভারতীয় সংবিধানের কোন ধারায় কেন্দ্র সরকার কর্তৃক রাজ্য সরকারকে অনুদান বা গ্র্যান্ট, ঠিক আছে, অনুদান বা গ্র্যান্ট প্রদানের কথা উল্লেখ আছে? অর্থাৎ কেন্দ্র সরকার যদি চায় তাহলে রাজ্য সরকারকে বিভিন্ন রকম গ্র্যান্ট দেয়, যেরকম টাকা পয়সার দিক থেকে হতে পারে বা আরও যে বিভিন্ন বিষয়ের যে এগ্রিমেন্টগুলো হয়ে থাকে সেগুলোর ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকমের গ্র্যান্ট প্রদান করা হয়। তো এটা ভারতীয় সংবিধানের কত নম্বর আর্টিকেলে আছে? তো আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু আর্টিকেল 275। আর্টিকেল 275-এ কিন্তু বলা আছে যে কেন্দ্রীয় সরকার চাইলে যে রাজ্য সরকারগুলিকে অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু চাইলে স্টেট গভর্নমেন্টগুলিকে অনুদান প্রদান করতে পারে বা গ্র্যান্ট প্রদান করতে পারে। তো আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 275 নম্বর ধারা। নেক্সট কোশ্চেন, উপরাষ্ট্রপতির নির্বাচন সংবিধানের কত নম্বর ধারায় আছে? দেখো আবার একটা সংবিধান থেকে কোশ্চেন। দেখো রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত ধারাগুলি কিন্তু এখন সবাই মুখস্থ করে ফেলেছে, তাই রাষ্ট্রপতিকে বাদ দিয়ে কিন্তু এখন উপরাষ্ট্রপতির কথা জিজ্ঞাসা করা হচ্ছে। দেখো উপরাষ্ট্রপতির যে নির্বাচন প্রক্রিয়া আছে সেটা কত নম্বর আর্টিকেলে আছে? দেখো আমাদের সঠিক উত্তরগুলো আমাদের যে অপশানগুলো সেগুলো একবার আমরা দেখে নাও। অপশানগুলি কী কী আছে? আর্টিকেল 66, আর্টিকেল 63, আর্টিকেল 64 এবং আর্টিকেল 65। তো আমাদের সঠিক উত্তর কিন্তু
হয়ে যাবে আর্টিকেল 66-তে উপরাষ্ট্রপতির নির্বাচন সংক্রান্ত কিন্তু ব্যাপারটা উল্লিখিত আছে। আর্টিকেল 63-তে কী বলা হয়েছে, যে ভারতের কিন্তু একজন ভাইস প্রেসিডেন্ট থাকবেন, ঠিক আছে। আর্টিকেল 64-তে কিন্তু বলা হয়েছে যে ভাইস প্রেসিডেন্ট পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান হবেন। আর আর্টিকেল 65-তে কিন্তু বলা হয়েছে যে ভারতের রাষ্ট্রপতি যদি কোনো কারণে অনুপস্থিত থাকেন সেক্ষেত্রে উপরাষ্ট্রপতির কী কী ভূমিকা হবে সেটা কিন্তু আর্টিকেল 65-তে বলা হয়েছে। নেক্সট কোশ্চেন, ভারতের সবথেকে বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটা? দেখো এটা আবার একটা সংবিধান থেকে একটু আলাদা একটা কোশ্চেন এখানে পড়ে গেছে, তো আমরা কোশ্চেনটা দেখে নেব। ভারতের সবথেকে বৃহত্তম লবণাক্ত হ্রদ কোনটি? দেখো ভারতের সবথেকে বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কিন্তু চিল্কা হ্রদ। কোথায় আছে এটা? এই চিল্কা হ্রদ কিন্তু ওড়িশাতে আছে, ঠিক আছে। ওড়িশাতে কিন্তু চিল্কা হ্রদটা রয়েছে। নেক্সট কোশ্চেন, এখানে দেখো যে হ্রদগুলো আছে সেই হ্রদগুলো আমরা দেখে নেব। সম্বর লেক কোথায় আছে? সম্বর লেক কিন্তু রাজস্থানে আছে। অষ্টমদী কোথায় আছে? এটা কিন্তু অন্ধ্রপ্রদেশে আছে। আর ভেম্বানাদ এটা কিন্তু কেরালাতে আছে, ঠিক আছে। এগুলো কিন্তু খুব বিখ্যাত বিখ্যাত হ্রদের নাম। নেক্সট কোশ্চেন, উপরাষ্ট্রপতিকে অপসারণ করার প্রস্তাব একমাত্র কোথায় আনা যেতে পারে? দেখো উপরাষ্ট্রপতিকে যদি আমরা অপসারণ করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে একটা বিল পাস করতে হবে। আর এই বিলটা কোথায় তুলতে হবে? এই বিলটা কিন্তু একমাত্র লোকসভাতেই পেশ করা যেতে পারে। তাই উপরাষ্ট্রপতিকে যদি আমরা অপসারণ করতে চাই সেক্ষেত্রে কিন্তু লোকসভাতে কিন্তু আমাদেরকে বিলটা আনতে হবে। তো সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু লোকসভা। উপরাষ্ট্রপতিকে যদি আমরা অপসারণ করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে লোকসভাতে একটা বিল তুলতে হবে। নেক্সট কোশ্চেন, সুপ্রিম কোর্টের রায় দেশের সমস্ত নিম্ন আদালত মানতে বাধ্য, এটা সংবিধানের কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে? দেখো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন সংবিধান থেকে। বর্তমানে কিন্তু এই টাইপের যে কোশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু পরীক্ষাতে বেশি পরিমাণে আসছে। তো সুপ্রিম কোর্টের রায় দেশের সমস্ত নিম্ন আদালত অর্থাৎ হাইকোর্ট, ঠিক আছে, হাইকোর্ট প্লাস যে ডিস্ট্রিক্ট কোর্ট আছে যেগুলোকে লোয়ার কোর্ট আমরা বলে থাকি, তো হাইকোর্ট আর ডিস্ট্রিক্ট কোর্টকেও কিন্তু সুপ্রিম কোর্টের রায়কে মেনে চলতে হবে। এটা ভারতীয় সংবিধানের কত নম্বর আর্টিকেলে আছে? তো এটা কিন্তু ভারতীয় সংবিধানের যে 141 নম্বর আর্টিকেল আছে, 141 নম্বর আর্টিকেলে কিন্তু বলা হয়েছে যে ভারতীয় সুপ্রিম কোর্ট যে রায় দেবে সেই সুপ্রিম কোর্টের রায় দেশের সমস্ত আদালতকে কিন্তু মেনে চলতে হবে। এখানে কিন্তু এই যে 112 নম্বর যে আর্টিকেলটা আছে এটা আগেও বলেছি যে আমাদের কনস্টিটিউশনে বাজেট বলে কিন্তু কোনো শব্দ নেই, তার পরিবর্তে কিন্তু অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এই কথাটা উল্লেখিত আছে, যেখানে কিন্তু একটা বছরে একটা ফিনান্সিয়াল ইয়ারের দেশের কতটা আয় আর কতটা ব্যয় হয়েছে সেই সংক্রান্ত ব্যাপারগুলি কিন্তু 112 নম্বর আর্টিকেলের যে অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট সেখানে কিন্তু উল্লেখিত আছে। নেক্সট কোশ্চেন, কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি অর্ডিন্যান্স পাস করতে পারে? দেখো এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। অর্ডিন্যান্স, ঠিক আছে, অর্ডিন্যান্স কিন্তু একটা সাময়িক বিল হয়ে থাকে, অর্থাৎ এই অর্ডিন্যান্সের ভ্যালিডিটি কিন্তু 6 মাস পর্যন্ত হয়ে থাকে। তো আর্টিকেল যে 123 আছে সেই আর্টিকেল 123 অনুযায়ী কিন্তু রাষ্ট্রপতি চাইলে অর্ডিন্যান্স জারি করতে পারে, ঠিক আছে। আবার ঠিক একই রকমভাবে এই যে রাষ্ট্রপতি যেরকম অর্ডিন্যান্স জারি করতে পারে ঠিক একই রকমভাবে রাজ্যপালও কিন্তু অর্ডিন্যান্স জারি করতে পারে, তো সেটা কিন্তু আর্টিকেল 214-তে উল্লেখিত আছে। নেক্সট কোশ্চেন, আবার ইতিহাস থেকে একটা কোশ্চেন করা হয়েছে যে গদর পার্টি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? দেখো যে গদর পার্টি আছে সেই গদর পার্টি সবার প্রথম গদর পার্টির প্রতিষ্ঠাতা কিন্তু লালা হরদয়াল, ঠিক আছে, লালা হরদয়াল। আর এই লালা হরদয়াল কোথায় গদর পার্টি প্রতিষ্ঠা করে? এটা কিন্তু 1916 সালে আমেরিকার যে সান ফ্রান্সিসকোকে কিন্তু গদর পার্টি প্রতিষ্ঠা করা হয়েছিল। আর এই গদর শব্দের অর্থ কী? গদর শব্দের অর্থ কিন্তু বিপ্লব। গদর শব্দের অর্থ বিপ্লব। নেক্সট কোশ্চেন, দেখো এটা আগের দিনের একটা কোশ্চেন, এখানে রিপিটেশন হয়ে গেছে যে ভারতের দীর্ঘতম হাইওয়ে টানেল কোনটি? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল, যেটা কিন্তু জম্মু অ্যান্ড কাশ্মীরে অবস্থিত। তো আজকে এই অবধি ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো যাতে ভিডিও ছাড়লে সবার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছায়। এইভাবেই কিন্তু আরআরবি এনটিপিসির জন্য বা বিভিন্ন আপকামিং এক্সামিনেশনগুলোর জন্য এখানে প্রত্যেক দিন বিভিন্ন রকম যে কোশ্চেন, সে পিকিউ কোশ্চেন বলতে পারো বা পিওয়াইকিউ কোশ্চেন বলতে পারো বা বিভিন্ন রকমের যে প্রিপারেশান সেই প্রিপারেশান সংক্রান্ত কোশ্চেন কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এছাড়া বিভিন্ন রকম ইনফরমেশান পরীক্ষার সংক্রান্ত নোটিফিকেশান সেগুলি কিন্তু তোমরা এই চ্যানেলে দেখতে পাবে। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।